জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করল সরকার, প্রজ্ঞাপন জারি। 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, রায়ে জালিয়াতির অভিযোগ খায়রুল হকের বিরুদ্ধে। শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, আশঙ্কা ছিল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে আজকেই গেজেট প্রকাশ করা হয়েছে। আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 1 আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। নীতিগত অবস্থান নয়, রাজনৈতিক অপকৌশলের জন্যই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আজ সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নীতিগত অবস্থান নয়, রাজনৈতিক অপকৌশলের জন্যই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আজ সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। নানা মহল থেকে উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের হেয় করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে বিএনপি, কিন্তু 1-11 মতো বিএনপিকে উদ্দেশ্য করেই সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি গোষ্ঠী। দীর্ঘ সংগ্রামের পর আন্দোলনে দেশের এই অর্জন যেন নষ্ট না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন তিনি। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে, যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবকে আপনার সংহত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এই মামলা করেন। সাবেক 3 প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিক ও ওবায়দুল হাসান। এছাড়াও আপিল বিভাগের অন্য সাবেক 4 বিচারপতি হলেন সৈয়দ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান। তাদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে শুনানির কোনো সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনুস আলী আকন্দকে শাস্তি দেওয়ার অভিযোগ করা হয়। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধেও দুর্নীতি, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেয়া সহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টির অভিযোগে এই মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বাদী হয়ে এই মামলা করেন। দণ্ডবিধির 219 ও 466 ধারায় মামলাটি করা হয়েছে। গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, তবে 16 মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ।
বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অপতথ্য রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সেনাপ্রধান। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায় আমার দেখা মতো 90-95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। মেনি ইস্যুস যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি টেক সাম টাইম। প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আনসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান। ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে। আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা। দেখা দিয়েছে খাবার পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের 11 জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভুয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন 1.5 লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন এলাকা। দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের নৈতিক দায়িত্বটা এখানে আছে। আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনঃসংস্কার করা যায়। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খাবার পেয়েছি, তবে তার মধ্যে চিড়ামুড়ির সংখ্যা অনেক বেশি, চিড়ামুড়ি গুড়ের সংখ্যাটা অনেক বেশি, শিশু খাদ্য আছে এবং স্যানিটারি কিটও, হাইজিন কিটও আছে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা 3 দিন ধরে